আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জের TFFE ম্যাথ সলিউশন দেখব। গতদিন আমরা 97তম ব্যাংকিং ডিপ্লোমা যে ম্যাথ এসেছিল সেটা নিয়ে আলোচনা করেছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তার মধ্যে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট রেট সেটা নিয়ে আমি ভিডিওটা যখন পোস্ট করি ইউটিউবে কমেন্টে জানিয়েছে যে ডাইরেক্ট ইনডাইরেক্ট রেটটা আর একটু ক্লিয়ার করতে। তারপরে আমিও সে বিষয়টা নিয়ে আজকে আবারও বলবো। এই বিষয়টা আপনি যদি ধরতে পারেন তাহলে এই অঙ্ক কিছু না, আপনার কাছে অঙ্ক সহজ। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করবো 96তম যে ম্যাথটা এসেছে সেই ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা ক্রয় করব না বিক্রয় করব, এই একটা আমাদের মনের মধ্যে কাজ করে যে কি করব, কিন্তু এটা আমরা মনের মধ্যে নিয়ে আসবো না, অঙ্কেই বলা আছে কি করতে হবে। যেমন এই অঙ্কে আমরা যদি পড়ি, আমাদের বাংলা এবং ইংরেজি ভাষণ দুটি দেওয়া থাকবে। তাহলে দুইটি যদি আমরা স্বাভাবিকভাবে আমরা অঙ্ক যখন করবো তখন বাংলা ভাষণ হচ্ছে আমরা ইংরেজি ভাষণটা আমরা প্রিফার করব। আর বাংলাতে যদি দেন কোনো সমস্যা নেই, দিতে পারে। তো এখানে বলা আছে এরকম যে আপনার ব্যাংকের একজন রপ্তানিকারক ইউরো 65,000 মূল্য 65,000 হবে, এটা কমা, এখানে কমা হবে 65,000 মূল্যমানের 120 দিনের মেয়াদি ইউজেন্স বিল বিক্রয়ের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের বিপরীতে আপনার ব্যাংকে ক্রয় বিনিময় হার নির্ণয় করুন। তাহলে কি করতে হবে? ক্রয় বিনিময় হার নির্ণয় করতে হবে। ক্রয় করবো না বিক্রয় করবো না কি করবো, এগুলা চিন্তাই আমাদের করতে, মানে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এখানে কি করতে বলবে বা কি করতে হবে সেটা এখানে বলাই থাকবে। আচ্ছা, উক্ত রপ্তানি বিলের বিপরীতে আপনার ব্যাংকে কত টাকা দিতে হবে? নিম্নবর্ণিত তথ্য ব্যবহার করুন। আন্তঃ ব্যাংক বিনিময় হার এখানে দেওয়া আছে ইউরো, মার্কিন ডলার আর টাকায় দেওয়া আছে। ট্রানজিট সময় দেওয়া আছে, লাভের মার্জিন দেওয়া আছে, ব্যাংক ওভারহেড চার্জ দেওয়া আছে, সুদের হার বার্ষিক দেওয়া আছে 360 দিন বছর ধরবে। বিশেষ দ্রষ্টব্য অনুগ্রহ করে আপনার হিসেবের খসড়া দেখাবেন। তো এখানে এটা নিয়ে আবার অনেকেই বিচলিত হয় আমরা, যে খসড়া দেখান বলতে এটা আবার কি করতে বলছে। কি করতে বলছে বলতে এই যে আমরা করতেছি, আমাদের এই যে করতেছি, যেগুলো করতেছি এগুলা হচ্ছে খসড়া। এগুলা আমরা খসড়া, এগুলা যেন স্কিপ করে না যায়, আমাদের তো মূলত বের করতে হবে বাইং রেট, তাই না? বাইং রেটটা বের করতে হবে, এটা চেয়েছে। এটা যেন আমাদের একবারে যেন আমরা ক্যালকুলেশন করে না নিয়ে আসি, আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে ক্যালকুলেশন করে যেন না নিয়ে আসি, এই জন্য আমাদের এই খসড়াগুলো দেখাতে হবে। এগুলো হচ্ছে উপরেগুলো হচ্ছে খসড়া, অর্থাৎ ক্যালকুলেশন। আপনি যে ক্যালকুলেশন বা ওয়ার্কিং করবেন সেগুলো হচ্ছে খসড়া। আচ্ছা, তো এটা নিয়ে আমরা আর বিচলিত হব না খসড়া নিয়ে। আর ক্রয় বিক্রয় কি করতে বলছে না বলছে এটাও আমরা মাথা থেকে দূরে ফেলে দেবো আর কি, ওটা আমাদের অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে যদি আমরা ইংলিশ ভার্সনে যেহেতু আমরা অঙ্কটা দেখবো, অঙ্ক ঠিক এরকম একটু পড়ে যায় রিডিং। ইউর এক্সপোর্টার wants to sell a 120 day usance bill of euro কত 65,000 to your bank. Calculate the buying exchange rate of your bank. How much does your bank have to pay the exporter? Please use the following information. এ নাম্বার বলছে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট, ট্রানজিট পিরিয়ড বলতে আমাদের যে বিল যতদিন পর্যন্ত আমাদের কাছে ডিলে করবে, আমাদের সেই যতদিন পর্যন্ত আমাদের কাছে স্থায়ী হবে মানে থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে ট্রানজিট পিরিয়ড, পরিবহনাধীন সময় যেটাকে আমরা বলি। প্রফিট মার্জিন হচ্ছে কত? এত পার ইউরো। 1 ইউরোতে আমাদের এত, আমাদের বিডিটি প্রফিট মার্জিন। ইউর ব্যাংক ওভারহেড চার্জ হচ্ছে এত। তারপরে আছে ইন্টারেস্ট রেট 6% পার অ্যানাম প্রতি বছর। আমাদের বছর ধরতে হবে 360 দিনে 1 বছর ধরতে হবে। প্লিজ শো ইউর রাফ ক্যালকুলেশন। আমাদের রাফ ক্যালকুলেশন বলতে এই যে ক্যালকুলেশন যেগুলো আছে, ক্যালকুলেশন 1, ক্যালকুলেশন 2, এগুলো হচ্ছে আমাদের কাছে রাফ। আচ্ছা, তো আমরা এখানে আমাদের কি চেয়েছে? বাইং এক্সচেঞ্জ রেট।
বাইং এক্সচেঞ্জ রেট আমাদের এখানে নির্ণয় করতে হবে। বাইং এক্সচেঞ্জ রেট চেয়েছে, তাহলে উই নো দ্যাট বাইং এক্সচেঞ্জ রেট কি হবে, আমাদের বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। তাহলে আমরা যখন কোনো কিছু বিক্রয় করব, সেক্ষেত্রে আমাদের যে এক্সচেঞ্জ মার্জিনটা থাকবে সেটা প্লাস করতে হয়। অর্থাৎ কাস্টমারের কাছ থেকে যখন আমরা কোনো কিছু নিব, কাস্টমারের কাছ থেকে যখন ডলার বাবদ সেল করব আমরা, তখন তার কাছ থেকে বেশি টাকা নিব। আর আমরা যখন এক্সপোর্টারকে যখন আমরা পে করব, টাকাটা যখন পে করব তখন কম টাকা প্রদান করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের বাইং এক্সচেঞ্জ রেটটা হচ্ছে বাইং এক্সচেঞ্জ পার ইউরো। জি, কিছু বললেন? না স্যার, এমনি ওদের শব্দ গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা জিনিস আপনাদের ধরিয়ে দেই, এটা হচ্ছে 96 অঙ্ক। কি চাইছে? বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। চলে যান কালকে যেটা আমরা দেখলাম, গত দিন যেটা দেখছি আমরা, এখানে আমরা কি করেছি, এখানে আমরা কই গেল, এই যে 97, এখানে আমরা কি করেছি দেখুন, সেলিং এক্সচেঞ্জ রেট নির্ণয় করেছি। সেলিংটা কি, এখানে এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কি করেছি, প্লাস করেছি, তাই না? এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ইম্পোর্টার, মানে আমাদের ক্লায়েন্টকে আমরা যখন করব, আমাদের ক্লায়েন্টের কাছে যখন কোনো বিদেশি মুদ্রা যখন আমরা ক্লায়েন্টের কাছে বিক্রি করব, বেচবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার কাছে বেশি চার্জ নেব। আমাদের যে খরচগুলো হবে সেই খরচগুলো যোগ করে আমরা নেব। আর যখন আমরা কিনবো, যখন আমরা ইউরো কিনবো, তখন সে কেনার ক্ষেত্রে বা যখন টাকা ইউরো পাবো, যখন টাকাটা পে করব বা কোনো ডলার পাবো টাকা পে করব, সেই ক্ষেত্রে আমাদের যে মার্জিনটা থাকবে সেই মার্জিনটা মাইনাস করে সেটা আমাদের দিতে হবে। অর্থাৎ ব্যাংক কম টাকায় কিনবে, আবার বেশি টাকা বিক্রি করবে। তো একটু একটু সাউন্ডটা একটু মিউট করে নেবেন, দেখুন দুইটা পার্থক্য কিন্তু এটা এখানে আপনি দেখতে, এই দুইটা ধরনের অঙ্ক থেকে আপনার একটা দিবে। তার মানে কি, আপনার এবারে এই যে 97টা আসার সম্ভাবনা বেশি। তো আমাদের এখানে সেলিং যদি হয়, যদি সেল করি, তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের এটা প্লাস হবে। এবং কার কাছে সেল করি আমরা? ইম্পোর্টারের কাছে। ইম্পোর্টার কি? আমদানিকারক। আমদানিকারক কোথায় বসে? আমাদের নিজ দেশের যে লোকজন, সেটা তাকে বলি আমদানিকারক। আর রপ্তানিকারক হচ্ছে বাইরের দেশের লোকজন। তাহলে বাইরের আমদানিকারকের কাছ থেকে আমরা বেশি দামে আমরা টাকাটা নেব, তার কাছে সেল করতেছি ডলার বা ইউরো বা যেটা যে কারেন্সি দেওয়া থাকবে সেটা আমরা সেল করতেছি। আর বাইরের ইম্পোর্টারের কাছ থেকে আমরা কি করতেছি, যখন আমরা ডলারে বা ইউরো টাকা পেমেন্ট করব, তার কাছ থেকে আমরা সে ডলার বা ইউরোটা আমরা কিনতেছি। আচ্ছা, তাহলে এটা মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। এখন তারপরে আমরা একটু রাফ ক্যালকুলেশনটা দেখব। আমাদের এই সূত্রটা আমরা প্রথমে লিখলাম যে বাইং এক্সচেঞ্জ রেট সমান কি, বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো, এখান থেকে আমাদের এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, এটা আমাদের ম্যানেজ করতে হবে। আচ্ছা, হেন্স দ্য রাফ ক্যালকুলেশন ইজ অ্যাজ ফলোস। প্রথমে ক্যালকুলেশন 1, ক্যালকুলেশন 1-এ আমাদের কি করতে হবে, ওই যে কালকে মনে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। আচ্ছা, ডাইরেক্ট ইনডাইরেক্ট এখনো অনেকে স্পষ্ট হয়নি। এই একটা বিষয় ধরবেন আর কিচ্ছু লাগবে না, এমনি অটোমেটিক হয়ে যাবে। আবারও আলোচনা করি। আচ্ছা, এখন এই যে এটা এ নাম্বারের যে ক্যালকুলেশন আমরা দেখবো, সেটা আপনারা একটু বলেন, আমি তাহলে সুবিধা হবে আমার ক্ষেত্রে। আমি বলে নিই যে বিদেশি মানে ইউএসডি হোক, ইউরো হোক, জাপানি ইয়েন হোক, যে কোনো হোক, বিদেশি $1 সমান সমান বাংলাদেশি বিডিটি হচ্ছে কত? বিডিটি ধরুন হচ্ছে 120, বিডিটি ধরুন 120 ধরুন। তাহলে এইরকম বিদেশি $1 বিনিময়ে বা এককের বিনিময়ে যদি স্বদেশি মোট টাকার পরিমাণ পাওয়া যায়, তাহলে সেটাকে বলে ডাইরেক্ট রেট। যেমন আমরা বলি, এখন আমরা যেমন ব্যাংকে যেটা আমরা প্রচলিত ভাবে যেটা আমাদের বলা বলি করি যে এখন কত রেট, এখন সমান 120 টাকায় যাচ্ছে, মানে $1 সমান সমান কত, 120, 110। এই যে রেট আমরা বলতেছি, এটা প্রত্যক্ষ। পরোক্ষ কোনটা? পরোক্ষ ঠিক আর উল্টাটা, যে কি স্বদেশি, এখানে খেয়াল করুন, স্বদেশি বিডিটি
বিডিটি স্বদেশী 1 টাকা সমান সমান, তাহলে ইউএসডি কত হবে? স্বদেশী 1 টাকা সমান সমান ইউএসডি কত হবে তাহলে? ধরুন আচ্ছা, ধরুন এরকম 0.00833 এরকম মনে করুন ধরুন। তাহলে এই যে দেখুন আমাদের স্বদেশী 1 একক দেওয়া আছে, আর সরি এটা ইউএসডি, আর বিদেশি কি আছে? বিদেশি আমাদের মোট পরিমাণ কত এরকম, অর্থাৎ 1 একক যেখানে দেওয়া থাকবে 1 এককটাকে আপনাকে ভিত্তি হিসেবে দেখতে হবে যে বিদেশি 1 একক সমান সমান যদি আমাদের স্বদেশী টাকা দেওয়া থাকে কত টাকা মোট টাকা, সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট। আর যদি স্বদেশী 1 এককের বিনিময়ে বিদেশি মোট টাকার পরিমাণ কত বা বিদেশি পরিমাণটা কত সেটা যদি দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট। তাহলে আমরা এটা যদি আমাদের কাছে সূত্র হয়, তাহলে এখানে বলুন তো, এখানে আমাদের দেওয়া আছে ইউরো 1 সমান সমান মার্কিন ডলার এত এবং এত, আবার মার্কিন ডলার 1 সমান সমান টাকা এত এবং এত। তাহলে এক্ষেত্রে আমাদের আরেকটা আপনাদের বলে নেই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা আর কিসের মধ্যে আমাদের বিনিময় চলবে? বাংলাদেশি টাকা আর ইউরোর মধ্যে, না এই যে ইউরোর মধ্যে, তাই না? আমাদের বিনিময় চলতেছে কার মধ্যে? দেখুন বিডিটি আর হচ্ছে কি ইউরো। বিডিটি আর ইউরোর মধ্যে আমাদের এটা চলবে। তাহলে এখন খেয়াল করুন, এখানে বাংলাদেশি টাকা যেখানে আছে সেটা আগে ধরবেন। বাংলাদেশি টাকা কোনটায় আছে? এখানে না, এখানে আছে নিচেরটাতে। এখন অনেক সময় এই বাংলাদেশি টাকা এটা উপরে দেওয়া থাকে কোনো সমস্যা নাই, যেখানে টাকাটা আছে সেটা আগে আপনি করবেন যে এটা আমাদের কি তাহলে মার্কিন ডলার 1 সমান সমান টাকার মোট মূল্য দেওয়া আছে। তাহলে এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এটা হচ্ছে ডাইরেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডাইরেক্ট, তাই না? ঠিক আছে, এর মতো এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা গেল, এটা আমরা ডাইরেক্ট বের করলাম। এখন আপনার কাছে আরেকটা একটু লাগতে পারে যে উপরেরটা তাহলে কিভাবে কি নির্ণয় করব। এখন আমরা বিডিটির ক্ষেত্রে নির্ণয় করলাম, আমরা বিডিটি আর ইউরোর মাঝে আমাদের বিনিময় চলবে। তাহলে ইউরোর ক্ষেত্রে এখানে আছে 1 ইউরো সমান, এখন ইউরো দেশ, আপনি এখন ইউরোতে আছেন মানে ইউরোপে আছেন ধরুন, তাহলে ইউরোপে যদি আমরা এখন থাকি, আমরা এখন ইউরোপিয়ান যদি হয়ে থাকি, তাহলে 1 ইউরো সমান মার্কিন ডলার এত এত দেওয়া আছে। তাহলে ইউরোপের ক্ষেত্রে এটা কি হবে? ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলুন তো? হ্যাঁ, ইউরোপের ক্ষেত্রে হবে ইনডাইরেক্ট। তাহলে ইউরোপের ক্ষেত্রে ইনডাইরেক্ট হলে আমাদের ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট হবে। হ্যাঁ, উল্টাটা হবে। তাহলে ইউরোপের ক্ষেত্রে যদি ইনডাইরেক্ট হয় আমাদের ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট হবে। তাহলে আমরা কি পেলাম? যে এই রেটটা হচ্ছে ডাইরেক্ট রেট পেলাম, এই রেটটা হচ্ছে ডাইরেক্ট রেট পেলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ডাইরেক্ট রেটের সূত্র কি? সূত্রটা হচ্ছে বাই ল সেল হাই। হ্যাঁ, বাস শেষ, আপনার অঙ্কই শেষ। এই অঙ্ক আপনি অটোমেটিক চোখ বন্ধ করে করতে পারবেন। এখন এখানে দৌড় মারে এখানে আসুন, দেখুন এখানে বলা আছে ইউএসডি অ্যান্ড ইউরো আর বোথ ডাইরেক্ট রেট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন তো নাকি? জি স্যার। ওকে, তাহলে সূত্রটা হচ্ছে দ্য রুলস ইজ বাই ল সেল হাই, এটাও ক্লিয়ার। এখন আপনি এখানে ফর্মুলায় ফলাবেন, বা ফর্মুলা করলেও এটা হবে, না করলেও হবে। আমরা একবার ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু এখানে আমাদের ডাইরেক্ট রেট দুটাই আছে, তার মানে দুটা লো গুলা গুণ করব আর হচ্ছে হাইগুলা গুণ করব। আচ্ছা, আমরা এই সূত্রটা ইউজ করব সাধারণত বাই, এটা বাইয়ের কলাম, এটা হচ্ছে সেলের কলাম। ইউএসডি সমান সমান এখানে কি দেওয়া আছে আমাদের? এখানে এটা না, এই অঙ্ক তো। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ইউএসডি সমান সমান এত দেওয়া আছে, ইউএসডি সমান সমান বিডিটি এত এত। তাহলে বিডিটি এটা 109 হচ্ছে আমাদের কাছে লো প্রাইস, এটা হচ্ছে আমাদের কাছে কি হাই প্রাইস। তাহলে আমরা লো প্রাইসটা কোথায় দেব? সরি, এটা এই অঙ্ক তো না, এটা তো হচ্ছে কত নাম্বার? 9 নাম্বার।
9 নাম্বার, এটা কত নাম্বার? 3 নাম্বারে আমাদের যেতে হবে না? স্যার ওই আপনার পৃষ্ঠা প্রথমে আর কি। প্রথম পৃষ্ঠা না? এলোমেলো হয়ে গেছে। এটা আচ্ছা সরি। তাহলে আমাদের ইউএসডি সমান সমান ইউএসডি 1 সমান সমান আমাদের বিডিটি কত? এত। তাহলে আমাদের এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে প্রথমত একবার অ্যাজ ইউজুয়াল যে নিয়মটা হচ্ছে আমাদের ছোট প্রাইসটা আগে থাকে এবং বড় প্রাইসটা পরে থাকে। এটা কিন্তু আবার দেখেন যে উল্টে যদি দিয়ে থাকে যে বড়টা আগে দিচ্ছে ছোটটা পরে দিচ্ছে, আপনি সেই বিষয়গুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা মানে ভুল হবে। আমরা একটু এই জিনিসটা খুব সতর্কভাবে খেয়াল করবো। তাহলে স্বাভাবিকভাবে আমাদের ষোলোটা আগে থাকে, তাহলে এই ষোলোটা হচ্ছে আমাদের বাই, এটা হচ্ছে আমাদের কাছে সেল। এটা আমরা এখানে লিখেছি বাইয়েরটা বাইয়ে, এই ইউএসডি এই 106 এটা বাইরে লেগেছে, সেলে লেগেছে এত। আবার ঠিক ওর ক্ষেত্রেও ওই যে ইউরোর ক্ষেত্রেও এই ছোটটা আমরা বাইয়ে, বড়টা যেটা আছে সেটা আমরা সেলের ঘরে লিখেছি। তাহলে আমরা এটা এই যে ষোলোটা হচ্ছে মানে 1.0715 এটা আমরা বাইয়ে, আর 8 যেটা আছে সেটা হচ্ছে সেলের ঘরে লিখেছি। বাস শেষ আমাদের। এটা যখনই বসে দিলেন তখন আমরা কি করবো এখন? তাহলে ইউরো, আপনার এখন মনে হতে পারে যে আমরা এখন এটা কি করব, গুণ করব না ভাগ করব, স্যার এটা তো খেয়াল নেই। এরকম হতে পারে পরীক্ষার চাপে ভুলে গেছেন আপনি যে কি করব, বা মাথা ওই সময় কাজ করতেছে না, বা হতে পারে এরকম। তো সেই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, কালকে বলেছিলাম, মনে আছে নাকি জানি না। কালকে একটা মুদ্রা থাকলে স্যার মাল্টিপ্লিকেশন গুণ হবে, আর দুইটা থাকলে ভাগ হবে। না 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 না, কালকে বলেছিলাম এরকম একটা কথা। দেখুন কালকে ইয়েটা হয়ে গেল, কালকে এটা আচ্ছা দেখুন এখানে কালকে এটা দেখাইছিলাম, এখানে ইউএসডি সমান সমান আমাদের এরকম দেওয়া আছে, আবার ইউএসডি সমান সমান এরকম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুইটা ইউএসডি সমান সমান এরকম দেওয়া আছে, তাই না? মানে একই ইউএসডি সমান সমান এত, ইউএসডি সমান সমান এত। আর এখানে কিন্তু আমাদের ভিন্ন আছে, ভিন্নতা আছে। যখন আমাদের এইরকম ভিন্নতা থাকবে, মানে এটা হচ্ছে শর্টকাট নিয়ম, বা আপনার এটা কিন্তু কোনো রুলস না, এটা হচ্ছে আপনার সহজে মনে মনে রাখার জন্য। যদি এরকম ভিন্নতা আসবে তখন ডাইরেক্ট চোখ বন্ধ করে আপনি গুণ মারি দিবেন, মানে অত কিছু ভাবনা চিন্তা না করে। তাহলে আমরা মানে এটা আপনার এটা নিয়ম না, বাট এটা হচ্ছে ইয়ে করার জন্য, মানে টেকনিকটা অ্যাপ্লাই করবেন আপনি। অনেক সময় দেখা যাচ্ছে কি করব বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে এটা এরকম হবে যে আমাদের যখন এরকম আমাদের ভিন্ন ইয়ে থাকবে, মুদ্রা থাকবে, তখন আমরা কি করব, গুণ করব। আর যখন একই জাতীয় থাকবে তখন কি করব, ভাগ করব। বাস শেষ। আচ্ছা তাহলে আমরা এখানে অতএব ইউরো 1 বাইং রেট, মানে 1 ইউরো বাইং রেট সমান সমান কি হবে? বাইং রেট কোনটা? এই যেটা বিড রেট, হ্যাঁ এই যে বাইং রেট বিড রেট হচ্ছে বিডিটি লোয়ার রেট বিডিটি গুণন ইউএসডি। তাহলে বিডিটি আর ইউএসডি আমরা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে বাইং রেট, মানে ইউরো ক্রয় রেট হচ্ছে এটা। আচ্ছা এই রেটের সাথে আমাদের যে অন্যান্য যে খরচগুলো আছে, আমাদের যে এই যে বাইং রেট এক্সচেঞ্জ রেটটা আমরা বের করলাম, এখন আমাদের টোটাল এক্সচেঞ্জ মার্জিন যেটা আছে সেটা বের করতে হবে এই বাইং রেটের উপর। এই বাইং রেটের উপর আমাদের এক্সচেঞ্জ রেট আমাদের এই যে এগুলা দ্বারা এই ট্রানজিট পিরিয়ড এই বি সি ডি ই এগুলা আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমাদের বলা আছে ক্যালকুলেশন টোটাল পিরিয়ড। তাহলে টোটাল পিরিয়ড হচ্ছে আমাদের এখানে বলছে যে আমাদের সে কতদিন মেয়াদি এটা কিনে নিচ্ছে, 120 দিন মেয়াদি। তাহলে 120 দিন ট্রানজিট আছে 10 দিন। হ্যাঁ আমাদের ট্রানজিট পিরিয়ড হচ্ছে আমাদের 10 দিন, মানে 120 দিনের এক্সপোর্টার যেটা নিতে চাচ্ছে সেটা হচ্ছে 120 দিনের ইউজেন্স বিল, তার
জন্য, আবার হচ্ছে ট্রানজিট পিরিয়ডটা হচ্ছে মানে প্রসেসিং পিরিয়ডটা যেটাকে বলবো আমরা, সেটা হচ্ছে ধরা হয়েছে 10 দিন। তাহলে মোট হচ্ছে কতদিন আমাদের স্টে হচ্ছে? মোট 130 দিন। এটা প্রত্যেকটা ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই হবে, কোনো নিয়মের ব্যতিক্রম নাই, কোনো নিয়মের ব্যতিক্রম নাই। এখানে যেটা ক্যালকুলেশন, ওই পরীক্ষা যদি এরকম আসে ওই একই ক্যালকুলেশন সব। তাহলে আমাদের টোটাল ট্রানজিট পিরিয়ডটা হচ্ছে আমাদের কত? 130 দিন। তাহলে আমাদের বিলটা ম্যাচুরিটি ডেটা হবে কত? 130 দিন। তাহলে এখন আমরা তারপরে আমাদের 130 দিন আমরা নির্ণয় করলাম। যদি আমাদের ট্রানজিট পিরিয়ড এরকম থাকে তাহলে আমরা টোটাল ট্রানজিট ডেটা নির্ণয় করব। তারপরে আমাদের প্রফিট মার্জিন এত ইউরো, এই সি নাম্বার ক্যালকুলেশনটা আমরা এখানে দেখেছি। প্রফিট মার্জিন কি? আমাদের বিডিটি এত ভাগ 1 ইউরো এত। এখন আপনার এখানে একটু যদি চালাকি করে দেয়, চালাকি কিরকম? ধরুন আপনার বলে দেওয়া আছে এরকম, একটু খেয়াল করে দেখুন, এটা এরকমই থাক, এখানে যাক। এখানে প্রফিট মার্জিন পার ইউরো বলা আছে, এখানে পার 5 ইউরো, ধরুন পার 5 ইউরো প্রফিট মার্জিন দেওয়া আছে, ধরুন হচ্ছে 60। তখন কিন্তু আপনাকে কিন্তু এইভাবেই করতে হবে। এখানে যে সলিউশনটা দেখিয়ে দিয়েছি আমি, এভাবে করতে হবে। এটা কিন্তু আপনি কিন্তু এক লাইনে লিখতে পারতেন যে প্রফিট মার্জিন পার ইউরো, ডাইরেক্ট এটা লিখতে, কারণ এখানে 1 ইউরো সমান, তাহলে তখন আমরা কিন্তু এখানে কিন্তু 60 লিখে এখানে কিন্তু 5 লিখতাম, মানে এখানে 12 হতো তখন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি ডাইরেক্ট সূত্রের মাধ্যমে করে দিয়েছি, কিন্তু এটা আপনি ডাইরেক্ট এটা লিখতে পারতেন, মানে এখানে যেটা দেখে দিয়েছি এটা না লিখে এটাও দিতে পারতেন। আমি এটা লিখে দিয়েছি কারণটা কি, যদি ওরা চেঞ্জ করে দেয়, স্যারেরা যদি চেঞ্জ করে দেয় যে এখানে 60 পয়সা আছে পার 5 ইউরো, তখন কিন্তু আপনাকে এইভাবে ক্যালকুলেশন হবে, 60 পয়সা ভাগ 5 ইউরো সমান কত হবে? 12 ইউরো। আর যেহেতু এখানে পার ইউরো বলাই আছে, মানে 1 ইউরো সমান বলাই আছে, আমরা 1 দ্বারা ভাগ করে দেখিয়ে দিয়েছি, না দেখালেও কোনো সমস্যা নাই, এটা ডাইরেক্ট লিখবো আমরা। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু স্যার, ও যদি আরো ইউরো বলে দিত না, 5 ইউরো বলতে হতো, এই তখন ভাগকে 5 দিয়ে হতো নাকি? হ্যাঁ 5 দিয়ে হতো। যদি 10 ইউরো বলতো 10 দিয়ে হতো, যদি 2 ইউরো বলতো, যদি 2 ইউরো বলতো, প্রফিট মার্জিন যা থাকবে তাকে ওই যত ইউরো বলবে তত দিয়ে ভাগ দিবে। হ্যাঁ এখানে পার ইউরো আছে মানে কি 1 ইউরো, প্রতি ইউরো। হ্যাঁ প্রতি ইউরো, তাহলে 1 ইউরো দ্বারা ভাগ দেবো। এটা কিন্তু পার ইউরো সাধারণত থাকে, কিন্তু যদি একটু এদিক ওদিক করে দেয় তখন কিন্তু আবার ভুল হয়ে যাবে। এই জন্য আমি আগেই বলতেছি, এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা থাকে। আমরা একাডেমিকে দেখেছি, আমরা বৈদেশিক বাণিজ্যের যে অঙ্কগুলোতে এরকম দেখেছি আর কি, ওরকম ভাবে দেয়। তো এটা একটু সতর্কতা অবলম্বন করবেন এই ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। তারপরে আসছে আমাদের ওভারহেড চার্জ। ওভারহেড চার্জের কথা বলা আছে আমাদের, যেটা সেটা হচ্ছে ইওর ব্যাংক ওভারহেড চার্জ হচ্ছে কত আমাদের? এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট ওভারহেড চার্জ কার উপর? ওই যে ব্যাংক রেট যেটা আমরা নির্ণয় করলাম, ব্যাংক রেট যেটা নির্ণয় করেছি আমরা, এই যে ব্যাংক রেট যেটা আমরা নির্ণয় করলাম এতের উপর। তাহলে ওভারহেড চার্জটা হবে আমাদের কত? এই ব্যাংক রেট গুণন এত সমান করলে আমাদের এত টাকা হচ্ছে ওভারহেড চার্জ। ওভারহেড বলতে আমি কালকে বললাম যে ওভারহেড হচ্ছে উপরিব্যয় বলতে আমরা কোনো মুদ্রা অর্জন করতে বা কোনো কিছু অর্জন করতে সে সম্পর্কিত যে খরচগুলো তাকে আমরা অর্জন ব্যয় বলি। আচ্ছা, তো অর্জন ব্যয় বলতে উপরিব্যয় আর কি, উপরিব্যয়, ভাষাটা হচ্ছে উপরিব্যয়। আচ্ছা, তারপরে আছে ক্যালকুলেশন 5-এ আমাদের আছে ইন্টারেস্ট পার ইউরো। ইন্টারেস্ট পার ইউরো আমাদের এখানে বলা আছে। ইন্টারেস্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, এখানে বলা থাকে পার অ্যানাম। ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে ব্যাংকের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, ইন্টারেস্ট পার্সেন্টেজ দেওয়া থাকলে বুঝবেন যে এটা 1 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য যদি হয়, কিন্তু বিলটা কি আমাদের 1 বছরের না, বিলটা আমাদের কতদিন থাকবে? এখানে থাকবে 20 দিন আর এখানে আছে 10 দিন, তাহলে মোট কতদিন? আমাদের 130 দিন, তাই না? মোট 130 দিন স্টে করতেছে। তাহলে 130 দিনের ইন্টারেস্ট আমাদের ব্যাংক ইন্টারেস্টটা বের করতে হবে। তাহলে ঠিক ওই আগের মতোই ইন্টারেস্ট পার ইউরো কি হবে? ব্যাংক রেট গুণ 6%, ব্যাংক রেট যেটা বের করলাম ওটা 6%, এটাকে 360 দ্বারা ভাগ করব আর 130 দ্বারা গুণ করব, তাহলে 130 দিনের ইন্টারেস্ট পাবো এত। এখন আমরা এই খরচগুলো এখন যেগুলো আছে সেগুলো সবগুলো যোগ করব। যে প্রফিট মার্জিন আমাদের 10 পয়সা করে আছে,
ওভারহেড চার্জ আমাদের এত বাড়াইছে, এটা এখন লিখবো। তারপরে আছে ইন্টারেস্ট পার ইউরো, যেটা বার করলাম এত। এই তিনটা আমরা যোগ করব, যোগ করলে এত টাকা হচ্ছে আমাদের কাছে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। তাহলে পার ইউরো এত, আর আমরা কিনতেছি মোট আমাদের এক্সচেঞ্জ রেটটা বাড়লে এত, তাহলে এত টাকা থেকে আমরা বাদ দেব। তাহলে আমরা বাইং এক্সচেঞ্জ রেট সমান বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। আমরা যদি মাইনাস করি, এখানে মাইনাস করলে আমরা এই টাকাটা পাবো। এটা হচ্ছে আমাদের কাছে বাইং এক্সচেঞ্জ রেট, বাইং রেট, ব্যাংকের বাইং রেট এটা। তাহলে আমাদের বাইং রেট এটা হচ্ছে, এটা একটা আনসার। আর তাহলে এক্সপোর্টারকে কত আমরা প্রদান করব, এক্সপোর্টার কত ইউরো তাহলে পে করতে হচ্ছে এক্সপোর্টারকে? 65,000 ইউরো। তাহলে 65,000 ইউরোর জন্য তাহলে কত হবে এখানে? অ্যামাউন্ট অফ বিডিটি টু পে টু দ্য এক্সপোর্টার দ্য ভ্যালু অফ বিল গুণন বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে ভ্যালু অফ বিল 65,000 ইউরো গুণন বাইং এক্সচেঞ্জ রেট, যেটা বাড়াইলো সেটা দ্বারা আমরা গুণ করব, করলে আমরা এত টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, যে বাইং এক্সচেঞ্জ রেট যেটা বাড়াইলো, বাইং এক্সচেঞ্জ রেট এটা হচ্ছে অ্যান্সার। আর এটা আমরা এক্সপোর্টারকে আমরা পে করব এত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কে, এই ধরনের অঙ্কই পরীক্ষায় থাকে, এর বাইরে সাধারণত থাকে না। হ্যাঁ, আর যদি একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ স্যার এই যে ওভারহেড চার্জ, হ্যাঁ স্যার এখানে বাইং রেট গুণ দেওয়া হয়েছে, আমাদের এমনি সাধারণ জ্ঞানে তো মনে হয় যে যোগ হলে জিনিসটা মিল হয় আর কি, এটা কি আসলে গুণ হবে না স্যার? গুণ হয়েছে কোনটাতে? এটা এটা এখানে এই যে ক্যালকুলেশন 4 স্যার। ক্যালকুলেশন করে, হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া আছে যে এত পার্সেন্ট ওভারহেড চার্জ, কার উপরে এত স্যার পার্সেন্ট? আমাদের সাধারণ জ্ঞানে মনে হয় যে যোগ করলে আমাদের জ্ঞানের সাথে মিলে, সেটা বলছি। না না, পার্সেন্টেজের অ্যামাউন্ট বের করতে গেলে তো আপনার গুণ করতে হবে। এটা ঐকিক নিয়মের ওই ফর্মুলা একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজের ভ্যালু বের করতে চাইলে আপনাকে তো গুণ করতে হবে। যেমন ধরুন আপনার ব্যাংকের রেট চলতেছে কত এখন, ধরুন 9% ডিপিএস এর উপর দিচ্ছেন, বা লাখের 9% দিচ্ছেন, তখন কি করবেন? 1 লাখ গুণ 9% মারবেন, তাই না? জি জি। পার্সেন্টেজের ভ্যালু বের করতে চাইলে আমাদের গুণ করতে হবে। আর স্যার আর একটা বিষয়, যে ক্যালকুলেশন 1 এ হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। ক্যালকুলেশন 1 এ যে ইউরো 1 অর্থাৎ ক্যালকুলেশন করার পরে ইউরো 1 বাইং রেট সমান বিডিটি লোয়ার রেট গুণ ইউএসডি, এইটুকু না দিলে কি সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নাই, এটা আপনাদের বোঝার জন্য আমি দিয়েছি। এই যে মার্ক করাটুকু যদি বাদ দেই, কোনো শুধু ক্যালকুলেশন করে দিলে কি সমস্যা আছে কি? না না, কোনো সমস্যা, এটা বাদই দিয়ে দিবেন। আর এটা দেখার পর যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যে দিতে হবে এমন কোনো এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু সহজ, দুটাই যেহেতু আমাদের ডাইরেক্ট বাড়াইছে, এটা না দেন কোনো সমস্যা নাই, কারণ আপনি তো বুঝতেই পারছেন। তবে এটা করলে ভালো আর কি। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে এই অঙ্কটা আমরা ঠিক 97 যে 2 নম্বর অঙ্কটা যেটা দেখছিলাম, এখানে ঠিক একই রকম অঙ্ক। এখানে 2 নম্বর যে বলা আছে, নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে জাপানি ইয়েন প্রতি বাংলাদেশি টাকার ক্রয় বিক্রয়ের হার নির্ণয় করুন। মানে পার জাপানি ইয়েন প্রতি বাংলাদেশি টাকায় কত ক্রয় বিক্রয় হবে। এখানে পার জাপানি ইয়েন বলতে আমাদের জাপানি এক জাপানি ইয়েনে কত বাংলাদেশি টাকায় ক্রয় বিক্রয় হবে, তাই না? তাহলে এখানে আমাদের দেখুন, একটু খেয়াল করুন, কই গেল এটা। তাহলে এখানে আমাদের বলা আছে যে এক্সচেঞ্জ রেটটা দেখুন, এক্সচেঞ্জ রেট খেয়াল করুন, যে ইউএসডি 1 সমান জাপানি এত এবং এত, ইউএসডি 1 সমান বিডিটি এত এত। তাহলে আমরা যখন এটা ঠিক আগের অঙ্কের মতোই আমরা দেখব, ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাববো। এখন এখানে দেখুন আমাদের কোন দুটার মধ্যে আমাদের বিনিময় চলবে? বিনিময় চলবে জাপানি ইয়েন আর বাংলাদেশি টাকা, তাই না? এই দুটার মধ্যে। তাহলে এই দুটার মধ্যে যদি হয়, বিডিটি কোথায় আছে? নিচে আছে। তাহলে এই বিডিটিটা আগে খেয়াল করবো আমরা। তাহলে বিডিটি, এটা আমাদের ইউএসডি 1 সমান বিডিটি মোট টাকা দেওয়া আছে, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট?
ডাইরেক্ট। বা ফাইন, থ্যাংক ইউ, ডাইরেক্ট। এখন আপনি জাপানের মানুষ বা আমরা জাপানের মানুষ, তাহলে জাপানের মুদ্রার ক্ষেত্রে ইউএসডি 1 সমান জাপানি মোট টাকা দেওয়া আছে, এটা জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এটাও ডাইরেক্ট। এটা জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট। ডাইরেক্ট। তাহলে জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট হলে আমাদের ক্ষেত্রে কি? ইনডাইরেক্ট হবে। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রে হবে কি ইনডাইরেক্ট, তখন আর ডাইরেক্ট থাকতেছে না, আমাদের ক্ষেত্রে হয়ে যাবে ইনডাইরেক্ট। তাহলে আমরা কি পেলাম? একটা ইনডাইরেক্ট পেলাম আর একটা ডাইরেক্ট পেলাম, তাই না? আপনার তো ক্লিয়ার নাকি? এই বিষয় তো ক্লিয়ার? এটা ঠিক আছে। এটা আচ্ছা, তাহলে ঠিক আছে, এখন আমরা ওখানে দেখি। তাহলে জাপানি ইয়েন ইনডাইরেক্ট রেট, এটা সেটা লেখা আছে, জাপানি ইয়েন ইনডাইরেক্ট রেট বা কারেন্সি রেট। সো দ্য রুল ইজ বাই হাই সেল লো। ইনডাইরেক্ট হলে বাই করব উচ্চ মূল্যে, সেল করব লো প্রাইসে। আর বাংলাদেশি টাকাটা কি? ডাইরেক্ট রেট, তাই না? সো দ্য রুল ইজ বাই লো অ্যান্ড সেল হাই। ক্লিয়ার? শেষ। আমরা ফর্মুলা এখন বসাবো। বাইয়ের যে কলাম, এটা বাইয়ের ঘর, এটা হচ্ছে আমাদের সেলের ঘর। বাই সেল, এই বির আজটা হাবি যাবি, যদি লেখেন তো লেখেন, না লেখলে কোনো সমস্যা নাই, আপনি বাই আর সেল লিখবেন, অনলি বাই আর সেল। তাহলে জাপানি ইয়েনের ক্ষেত্রে উল্টা হবে কি? বড় যে প্রাইসটা 132টা আমরা বাইয়ের ঘরে লিখবো, 130 যেটা সেটা সেলের ঘরে লিখবো। জাপানি টাকা যেটা আছে, জাপানি টাকা আর সরি বাংলাদেশি টাকা যেটা আছে, জাপানি টাকা না, বাংলাদেশি টাকা যেটা আছে ডাইরেক্ট রেট, সেটার ক্ষেত্রে তো আমাদের অ্যাজ ইউজুয়াল বাই লো সেল হাই। তাহলে আমরা কম প্রাইসটা আমাদের বাইয়ের ঘরে আর বেশি প্রাইসটা 160টা আমাদের সেলের ঘরে লিখছি, তাই না? আচ্ছা, এখন আমাদের বলছে, এই বিষয়টা একটু খেয়াল করবেন, এখন আমাদের বলছে যে বাংলাদেশি সরি জাপানি এক মানে পার জাপানি ইয়েনে বাংলাদেশি টাকা কত হবে, মানে এক জাপানি ইয়েন যদি আমরা কিনতে চাই, এক জাপানি ইয়েন যদি কিনতে চাই, তাহলে কত বাংলাদেশি টাকা দিতে হবে, এবং এক জাপানি ইয়েন যদি বিক্রি করতে চাই তাহলে কত বাংলাদেশি টাকা দিতে হবে, মানে পার জাপানি ইয়েনে কত বাংলাদেশি টাকা আমাদের ক্রয় বিক্রয় হবে। তাহলে বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানি ইয়েন, এখানে এখানে ফর্মুলা এখানে ইয়া করবেন। তাহলে এটা কি হবে? আমাদের জাপানি ইয়েন সমান সমান কত? এত। এটা মানে এটা কিন্তু হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, এটা কত হচ্ছে ইউএসডি 1, এটাও কিন্তু ইউএসডি 1। আচ্ছা, তো না লিখলে সমস্যা নাই, আপনি এইভাবে জাপানি ইয়েন বাংলাদেশি টাকা লিখলেও ইয়েন। এটা এখন আপনি দেখতেছেন যে জাপানি ইয়েনে হচ্ছে বাইং রেট এত, বাংলাদেশি টাকায় বাইং রেট এত। তাহলে আমরা বাংলাদেশি 1 ইউএসডি সমান বাংলাদেশি টাকা এত, 1 ইউএসডি সমান জাপানি ইয়েন এত। তাহলে কি বের করতে হবে? এক জাপানি সমান সমান কত, ঐকিক নিয়ম। তাহলে ইউএসডি, কালকে যে কথাটা বললাম যে ইউএসডি 1 সমান সমান জাপানি ইয়েন কত? ইউএসডি 1 সমান সমান জাপানি ইয়েন হচ্ছে 132 12 এত। আচ্ছা, তাহলে আবার ইউএসডি আচ্ছা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি 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 যেতে পারে। আপনাদের ক্লাসটা করাচ্ছি আমি, ক্লাস শেষে আমি আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সরি, তো 1 ইউএসডি সমান সমান বাংলাদেশি টাকা কত? 106। এটা এই প্রথমটা ব্যাংক রেটটাই ধরলাম, একটু খেয়াল করবেন, একটু খালি নাড়াচাড়া দিয়ে বসেন, দেখবেন যে একটা অঙ্ক দেখলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 ইউএসডি সমান সমান এত, 1 ইউএসডি সমান সমান এত। তাহলে আমরা সমান সমান কি জানি? এই যে এটা সমান সমান কি জানি? 132 এত সমান এত ইয়েন সমান সমান এত বিডিটি কি লিখতে পারবো না আমরা? এত ইয়েন সমান সমান এত বিডিটি লিখতে পারবো না?
$1 কিনতে আমাদের এত জাপানি ইয়েন লাগে, আবার $1 কিনতে এত বাংলাদেশি টাকা লাগে, তাহলে এত সমান এটা লিখতে পারি না আমরা? পারি স্যার। মানে সে কথাটাই আমি আপনাদের ধরে দেওয়ার জন্য এটা করতেছি আর কি। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে বলছে? 1 জাপানি ইয়েন সমান 1 জাপানি ইয়েন সমান সমান আমাদের মানে ক্রয় বিক্রয় হার বের করতে বলছে। এখানে আমাদের অঙ্কতে বলা আছে পার জাপানি ইয়েন, এই যে পার জাপানি ইয়েন, প্রতি জাপানি ইয়েনে বাংলাদেশের টাকা কত সেলিং হবে এবং কত বাইং হবে। তার মানে কি পার জাপানি ইয়েন মানে কি 1 জাপানি ইয়েনে, তাহলে বাইং রেট এটা আমরা করবো। যদি বাইং রেটের ক্ষেত্রে আমাদের কি হবে, পার জাপানি ইয়েন মানে এত জাপানি ইয়েন সমান সমান এত টাকা, অর্থাৎ 1 জাপানি ইয়েন সমান সমান কত হবে? 106 এত ভাগ 132.128, সেটা এখানে করা হয়েছে। বুঝতে পেরেছেন? মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এটাই, এই বিষয়টাই আমাদের এখানে পরীক্ষায় থাকে। এই বিষয়গুলো আমরা ভুল করি, অনেক সময় গুণ করে আসি, অনেক সময় কিছু করি ঠিক নাই কখন কি করি। তো এই বিষয়গুলো একটু খুবই সতর্ক থাকবো আর কি আমরা, হ্যাঁ, খুবই সতর্ক থাকবো। তাহলে আমরা এটা আমরা তাহলে 1 জাপানি ইয়েনে আমরা কত পাবো? এত। আবার যদি আপনার বলা থাকে যে পার বিডিটিতে কত জাপানি ইয়েন ক্রয় বিক্রয় হবে, তখন কিন্তু এটা একটু উল্টা হবে, তখন কিন্তু আবার উল্টে যাবে। তখন কি লিখবো? 132.128 কে আমরা এটা দ্বারা ভাগ করবো 106। বুঝতে পেরেছেন? তখন মানে কি 106 বাংলাদেশি টাকা সমান সমান 132 জাপানি ইয়েন, অথবা 1 বাংলাদেশি টাকা সমান সমান কত? তখন পার বাংলাদেশি টাকা বাড়াবে, তখন পার জাপানি ইয়েন বলবেন, তখন পার বিডিটি বাড়াবে। এই জায়গায় উল্টাপাল্টা হয়ে যায়। বুঝতে পেরেছেন? কি স্যার? জি জি, হ্যাঁ, এটা বুঝতে পারছি স্যার। আপনি আর একটা অঙ্ক এই আদলেই হয়েছে যেটা বললেন, জি ওইভাবে একটা বানায় দিলে পরে মনে হয় এবারে সবাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনেক অঙ্ক আছে, আমরা আপনারা একটু বাসায় ট্রাই করুন, আমি দিচ্ছি আর কি, এটা এই অঙ্কটা দেখাই। তাহলে আমরা এটা বুঝলাম। আর তাহলে এখানে আমাদের পার জাপানি ইয়েন সেলিং হবে কত? এই যে সেলিং, তাহলে পার জাপানি ইয়েন বলছে মানে এত জাপানি ইয়েন সমান বিডিটি কত? এই যে এটা এখানে বসবে। তাহলে অতএব 1 কত? 1 সমান সমান কত? তখন আমাদের এই 107কে এটা দ্বারা ভাগ দেবো, এই 107 বিডিটিকে বাংলাদেশের জাপানি ইয়েন দ্বারা ভাগ দেবো, তার সেলিং রেট পাবো। তাহলে আমরা বাই করব কত? এত, আর সেল করব এত। এই হচ্ছে আমাদের রেট। তাহলে তারপরে আমাদের বলা আছে যে কত অ্যামাউন্ট আমরা যদি বাইং করতে চাই, আমরা যদি কই গেল, আমরা যদি এখানে বলা আছে also calculate amount, হ্যাঁ, also calculate the amount BDT to paid by your bank, আপনার ব্যাংকে কত অ্যামাউন্ট পেইড করতে হবে ফর বাইং 2 মিলিয়ন জাপানি ইয়েন। যদি 2 মিলিয়ন জাপানি ইয়েন ক্রয় করেন, তাহলে আপনার ব্যাংকে কত পরিশোধ করতে হবে? তাহলে আমরা কি করতেছি? ক্রয় করতেছি, ক্রয় করার কথা বলা আছে। তাহলে ক্রয় করার কথা বলা থাকলে আমরা এখানে, হ্যাঁ, এই যে, তাহলে the amount of BDT to be paid for buying 2 million Japanese yen, total amount of BDT to buying 2 million Japanese yen কোন buying rate of বাংলাদেশি টাকা পার জাপানি। এত যদি আপনার না লাগে, এটা আমি বোঝার জন্য দিয়েছি, এত লেখার দরকার নাই, এত আমরা লিখবো না, ডাইরেক্ট এটা মারা দেবো। 2 মিলিয়ন মানে কি বুঝি? 20 লক্ষ। 20 লক্ষ গুণন আমরা কি করতেছি? বাইং করতেছি। বাইং মানে এই যে এই রেটটা, তখন এই রেট দ্বারা আমরা কি করবো? বাইং রেট গুণ করব। যদি সেলিং হতো তাহলে আমরা এই রেট দ্বারা গুণ করতাম। তাহলে আমাদের বাইং রেট, তার মানে কি 20 লক্ষ জাপানি ইয়েন যদি আমরা ক্রয় করতে চাই, তাহলে বাংলাদেশি টাকায় দিতে হবে কত? 16,06,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আপনার এরকমই অঙ্ক আরো আছে, এটা একটু আপনারা দেখবেন। এই যে আর মনে হয় এই 4টা অঙ্ক দেখলে আপনারা না লাগবে না। আর আরো অনেক ধরনের অঙ্ক আছে,
এটা তো অঙ্কের মতো এটা না। এই যে এখানে এটা দেখবেন, এটা হচ্ছে সুইস ফ্রাঙ্ক, বাংলাদেশি টাকার কথা এখানে বলা নাই। এখানে জাপানি ইয়েন আর হচ্ছে সুইস ফ্রাঙ্ক, মানে বিডিটির কথা বলা নেই। তাহলে এটা আমরা কিভাবে করব, এটা একটু আপনারা দেখবেন, এখানে যদিও করে দেওয়া আছে, এটা একটু আপনারা দেখবেন। এটা এটা নিজে নিজে একটু করার চেষ্টা করবেন, যদি এটা করে দেওয়া আছে। তাহলে এটা কি ধরনের রেট, এটা কি ধরনের রেট, এই রেটটা আপনি একবার বুঝে এটা একটু করবেন। আর মার্কিন ডলার, জাপানি ইয়েন, ঠিক ওই অঙ্কের মতোই ওইটাও তো করে দেওয়া আছে। আচ্ছা, এই দুটো অঙ্কই দেখেন, দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন, নিজে নিজে একটু করার চেষ্টা করবেন। এই দুটো অঙ্ক কিন্তু আমাদের বিডিটির কথা বলা নাই, কিন্তু একটু খেয়াল করবেন, এখানে বিডিটির কথা বলা নেই। মার্কিন ডলার 1 সমান জাপানি ইয়েন, তাহলে আমাদের এখানে জাপানি ইয়েন এবং জার্মান মার্কের মতো ক্রয় বিক্রয় চলবে। তাহলে এই বিষয়টা একটু, এই দুটো অঙ্ক করে দেওয়া আছে, এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করবেন। আর যে অঙ্কগুলো দেখলাম এই অঙ্কগুলো একটু দেখবেন, আমরা আগামী দিন ইনশাল্লাহ দেখবো সেগুলো। কয় নাম্বার বললেন স্যার ওটা? এটা হচ্ছে 13 নাম্বার আর হচ্ছে 14 নাম্বার প্র্যাকটিস ম্যাথ। আচ্ছা 13-14, হ্যাঁ। তাহলে এরপর আপনাদের TMFI আছে, ট্রেজারি ম্যানেজমেন্ট, যাদের আছে তারা লগে দিচ্ছেন। তাহলে এটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।